তবে আজ কেন যুদ্ধ? সুজন আশার মুখ পানে মায়াময় দৃষ্টিতে চাইল। আশার মুখখানি হাতের আঁচলাই তুলে শুধালো, কে বলল জড়িয়ে ধরিনি? প্রতি রাতে যে আমার বুকে মাথা রেখে ঘুমাও, সেই খবর কি রাখো বোকামি? আশা চমকিত দৃষ্টিতে হতভম্ব বদনে চেয়ে রইল। কি বলল লোকটা? তৃপ্তিকে আমি ক্ষমা করেছি বহু আগে। এখন আর আমার ওর জন্য কোনো জায়গা নেই আশা। আর না তো চাই তাকে নিজের সাথে জড়াতে। তৃপ্তির নামখানা এখন শুধু আমার হৃদয়ে দুলা হয়ে জমা রয়েছে। সেই দুলো তুমি উড়িয়ে দিতে পারো চাইলে এক নিমিষে। সেই অনুমতি তোমায় দিয়ে রেখেছি যেদিন কবুল বলে তোমার নিকট নিজেকে গুচ্ছিত রাখলাম। সেদিন থেকে পুরো আমিটাই তো তোমার। তবে কেন তোমার মনে এত দ্বিধা দ্বন্দ্ব আশা? আর তোমায় জড়িয়ে ধরার কারণ তৃপ্তি নয়, তুমি নিজেই। ও চিঠি পড়ে আমি উপলব্ধি করতে পারলাম যে তোমার প্রতি আমার অসম্ভব টানকে, যা তৃপ্তির প্রতি কোনোদিন অনুভব হয়নি। তার দেওয়া লকেট কেন পড়ালেন তবে স্যার? রকেট পরিয়েছি এই নয় যে আমি তৃপ্তির কথা মেনে চলি। পরিয়েছি কারণ এতে আমার আর তোমার নামের সিম্বল রয়েছে। তাকে বহু আগে ক্ষমা করেছি, তাই পড়াতে তো কোনো দোষের নেই। তাছাড়া সবাইকে শেষ সুযোগ দেওয়া উচিত। তোমার ভালো না লাগলে খুলে ফেলতে পারো। আশা জবাবের অপেক্ষা করলো না সুজন। একটানে লকেটটা খুলে ছুঁড়ে ফেলে দিল বাইরে। বাতাসের ঝাপটায় তা কোথায় গিয়ে পড়লো কে জানে। কি করলেন? ফেললেন কেন? আশা আতঙ্কিত স্বরে শুধালো, জীবনে আর তৃতীয় ব্যক্তির আগমন না হোক। আশা কয়েক পলক সুজনের পানে চেয়ে রইল। সুজনের শক্ত সামর্থ্য হাতটা শক্ত করে ধরল। টেনে নিতে নিতেই হাঁটা ধরল। আসুন। কোথায় যাচ্ছ? হুশ। সৃজন আর সেই আয়নার জন্য যে বক্স পাঠিয়েছে তাতে একই লেখা, একই সম্বোধনের সহিত। প্রিয় আরশি, তোদের সঙ্গে দেখা হয় না অনেক দিন যাবৎ। তবে তোরা আমার খোঁজ খবর না নিলেও আমি ঠিকই সবসময় তোদের খোঁজ রাখি, আক্রোশে হোক বা চিন্তিত ভঙ্গি থেকে। তোদেরকে সত্যি ভীষণ ভালোবাসতাম রে। এখন পুনরায় বাসতে শুরু করেছি। তোদের সঙ্গে কত অন্যায় করেছি, পারলে আমায় ক্ষমা করে দিস। সুইজারল্যান্ড যাচ্ছে, আগামীকাল 7টায় ফ্লাইট। সৃষ্টিকর্তা না করুক আজ যদি প্লেনটা ক্রাশ হয়ে, তবে আমার থেকে সবচেয়ে খুশি বোধ হয় কেউ হবে না। যদিও জানি নিজের মৃত্যু কামনা নিজের করতে নেই, তবুও ওই যে অপরাধের সূক্ষ্ম ব্যথাটা হতে মুক্তি পেতে চাই রে। দেখি পারি কি না জীবনটাকে নতুন করে করতে। ভালো থাকিস তোরা। আল্লাহ হাফেজ। ইতি তোদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা। সৃজন সময়ের হিসাব করলো। বক্সটা কাল পাঠিয়েছিল, আজ তবে চমকে উঠল সে। এখনো ঘন্টাখানেক সময় বাকি আছে। তৃপ্তির নম্বরে কল করলো সে, তবে ততক্ষণে তা বন্ধ বলছে। বোধহয় সূর্যমামা ইতোমধ্যেই ডুব দিয়েছে পশ্চিম দিগন্তে। তৃপ্তি উদাস নয়নে তাকিয়ে আছে এয়ারপোর্টে চলমান মানুষজনের পানে। আর মাত্র আধা ঘন্টা পরেই সে উড়াল দেবে ওই দূর আকাশে। থাকবে না আর এই বাংলাদেশে, হারিয়ে যাবে নতুন পথের খোঁজে। তার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো খুবই অযত্নে মুছে নিল। কি দরকার তার চোখের পানি খেয়ে এত যত্ন করে মোছার? পড়ুক না একটু জল, ক্ষতি কি তাতে? বাংলাদেশে এখন তার নিজের বলতে তো কিছুই নেই, শুধু বন্ধুগুলো ছাড়া। তারাও কখনো তাকে কোনোদিন ক্ষমা করবে কিনা জানে না। খুব ইচ্ছে করছিল শেষবার সকলকে একটু দেখার। আবার মনে হলো, না থাক, সব ইচ্ছে যে পূরণ হয় না। হে খোদা, তুমি শক্তি দিও বাকি জীবনটা লড়াই করে বাঁচার। আর কোনো পাপাচারে লিপ্ত হতে চাই না। তুমি তো অতি দয়ালু, কেউ আমায় শেষ সুযোগ না দিই তুমি অন্তত দিও। না হলে তোমার দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো? আমার এই হৃদয় ভর্তি ঝোলা যে শূন্য। নিস্তব্ধ নিজের গাড়িখানা এনে থামালো এয়ারপোর্টের সামনে। অতঃপর এক পলক তাসফির পানে চাইল। তাসফির মাথা নাড়ল। 7টা বাজার আগেই সে এসে পৌঁছাতে পেরেছে। এসেই তারা হাফ ছেড়ে বাঁচল। দুজনেই নেমে এলো গাড়ি থেকে। দুজনেই এয়ারপোর্টের ভেতরে ঢুকতেই সেখানে সুজনার আশা একটা গাড়ি থেকে নামলো। পরপর সৃজন, মাহিন, আয়ানা, আরশি সকলে। কি অদ্ভুত, সবার মনের টান। আসলে
জীবনে রেষারেষি, হিংসা, বিদ্বেষ, লোভ, ভালোবাসা এসবের থেকে বন্ধুত্বটা একটা আলাদা অনুভূতি, যা মুখে বলে বোঝানো বা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা রক্তের কোনো সম্পর্ক নয়, আত্মিক সম্পর্ক গড়ে তোলা একে অপরের সঙ্গে। শত চাইলেও আমরা তা ভুলতে পারি না। শত বছর পর দেখা হলেও মনে হবে ওই যে ওই মেয়েটা বা ওই ছেলেটা তো আমার বন্ধু ছিল। বন্ধু, বন্ধু, সেই বন্ধুটি যদি আমাদের কাছে এসে কখনো বলে আমায় ক্ষমা করে দিস রে, ভুল হয়েছে, তখন অটোমেটিক চোখে অশ্রু ঝরে, অভিমানের পাল্লায় ভাটা পড়ে। এটাই তো বন্ধুত্ব। কখনো কখনো কোনো বন্ধু খারাপ কাজে লিপ্ত হলো না, ভালো কাজে, সে যাই হোক, জেনে অজান্তেই বা জানতেই প্রিয় বন্ধুটার সব কাজেই তাকে সঙ্গ দেয়। তেমনইভাবে প্রিয় বন্ধুর প্রতারণা ও বড্ড ভয়ঙ্কর। তৃপ্তি আনমনা হয়ে নিচের দিকে মুখ করেই বসেছিল। তৃপ্তি, হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে নিজের নামখানা কারোর মুখে শুনে চমকে সামনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখশ্রী পানে বিস্মিত দৃষ্টি তাক করে উঠে দাঁড়ালো। তার সামনে এক এক করে এসে দাঁড়ালো পুরো বন্ধুমহল। পুনরায় পানিতে টইটুম্বুর হলো তার চক্ষু। সবাই যে এভাবে আসবে তা তার কল্পনার বাইরেই ছিল। তাসবি, আশা, আয়না, আরশি এসে তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরল। তাসবি ফিসফিস করে তার কানে কানে বলল, আপু, তুমি আমার জীবনে দেখা প্রথম ব্যক্তি যে কিনা নিজের ভুল শুধরে নিয়ে নিজেকে বদলাতে চাচ্ছে। অতীতে যাই করে থাকো না কেন, বর্তমানে তুমি ভীষণ ভালো আপু। তাছাড়া অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে কেউ জীবনে সফল হতে পারে না। জীবনের ভুলগুলোকে যে শুধরে নিয়ে পরবর্তী ধাপে আগাতে পারে, সেই তো চেনে আসল জীবন। তুমি খুব ভালো থেকো। দোয়া করি তোমার জীবনেও এমন একজন আসুক যে তোমায় মাথায় করে রাখবে। তৃপ্তি অবাক দৃষ্টিতে তাসবির দিকে চেয়ে রইল। যে মেয়েটা তার কৃতকর্মের কারণে তাকে খোঁচা দিয়ে কথা বলতো, আর সেই জীবন আসলে ভীষণ সুন্দর যদি তুমি সৎ পথে জীবন পরিচালনা করো। আরশি বলল, তৃপ্তি, তোকে আমরা সকলে আসলে অনেক ভালোবাসতাম জানিস, কিন্তু মানুষের কিছু খারাপ অভ্যাস, স্বভাব আমাদের সেই মানুষটির দিকে মুখ ফিরিয়ে আনতে বাধ্য করে। আমরা বুঝি তুই পরিস্থিতির শিকার, তবুও নোংরা কাজ তো নোংরাই রয়ে যায় বল। কিন্তু তুই আর যে সিদ্ধান্ত নিয়ে দেশ ছাড়ছিস, তোকে আমরা স্যালুট জানাই। কয়জনই বা পারে এমন কাজ করতে। আজকাল তো লোভ, হিংসা দুনিয়ায় তুলপার। কখনো যদি তোর কথা কারোর কাছে বলার থাকে, আমরা বুক ফুলিয়ে বলতে পারবো আমাদের একটা বন্ধু ছিল এবং আছে, সারা জীবন থাকবে, যে নিজের ভুলকে শুধরে নিয়ে নতুন করে জীবন গড়ার তাগিদে পা বাড়িয়েছে। তার জন্য সবসময় দোয়া করি সে ভালো থাকুক। তার জীবনে এমন একজন মানুষকে পাঠাক সৃষ্টিকর্তা, যেন তার অন্ধকার জীবনের বাটা পড়ে, তার জীবনের ধূসর মেঘ কেটে সেখানে উজ্জ্বল করে 7 রঙা রংধনুতে রাঙুক। তোকে বলবো না বাংলাদেশে থেকে যেতে, বরং বলবো ওই দেশে ভালো থাকিস। কারণ আমরা চাই সত্যিই তুই নতুন করে জীবনটা শুরু কর। তুই নিজেও একজন ডক্টর, তোর তো কিছু প্রয়োজন নেই, নিজের জীবিকা নিজে পরিবহন করতে পারবি। বেস্ট অফ লাক দোস্ত। আশা বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনি নিজেও জানেন না আজ আপনি আমায় কী দিয়েছেন। আপনার দেওয়া লকেটটা পড়তে পারছি না, তবে ভাববেন না, আপনাকে আমরা ক্ষমা করে দিয়েছি। ভালো থাকবেন আপু। নিস্তব্ধ এগিয়ে এসে তার চিরাচরিত গম্ভীর্য কণ্ঠে বলল, জীবনকে একটা সুযোগ দেওয়া উচিত। তুই দিচ্ছিস এবং জীবনও অনেক সময় আমাদের এই সুযোগটা পায় না। তুই পাচ্ছিস এবং দিচ্ছিস। আশা করি ভবিষ্যতে ভালো থাকবি। একে একে সবাই বেস্ট অফ লাক জানালো। ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করতেই তৃপ্তির সামনের পথে হাঁটা ধরল। আশা সুজনের হাতে চিমটি কাটলো। সুজন শুধু একটি বাক্যই আওড়ালো, ভালো থাকিস, বেস্ট অফ লাক। সুজনের কণ্ঠে তৃপ্তি পিছু ফিরে চাইল। এতক্ষণে তৃপ্তির উজ্জ্বল মুখশ্রীতে হাসি ফুটল। তৃপ্তি এই অবস্থায় পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে গেছে। তৃপ্তি চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলল, তোরাও সবাই ভালো থাকিস দোস্ত। তৃপ্তির চোখের কোণ মুছে সামনে ফিরে দাঁড়ালো। খানিকক্ষণ বাদেই বিমানটা আকাশে উড়াল দিল। থাই গ্লাসের মাঝ দিয়ে প্লেনের অস্বস্তি
বিলীন হওয়ার আগ পর্যন্ত সবাই তাকিয়েই থাকলো। দেখা যাক জীবন তাদের পরবর্তীতে কোন পদক্ষেপে নিয়ে যায়। সময়টা রাত্রিভাগের প্রথম ধাপে। জব্বার চাচার চায়ের দোকানে বসে আছে 4 বন্ধু। সকলের হাতে একটা করে সিগারেট। সকলে নিজেদের নিঃশ্বাস বন্ধ করে ভেতরে টেনে নিচ্ছে নিকোটিনের ধোঁয়া। খানিকক্ষণ পরেই তা মুখমণ্ডলের ফাঁক ফোকর দিয়ে বের করে দিচ্ছে বাইরে। বিষাক্ত ধোঁয়াগুলো মিশে যাচ্ছে বাতাসের সঙ্গে, ফলে দূষিত করে তুলছে সেই নির্ভেজাল বায়ুকে। সিগারেটের ছাইটুকু অ্যাস্ট্রেতে ফেলানোর প্রয়োজন নেই। বেঞ্চের সামনে ফাঁকা থাকা মাটিতেই ফেলা হচ্ছে তা চমৎকারভাবে। জব্বা চাচা ওদের দেখে মুচকি হাসে। আহা, কদিন আগেই ছেলেগুলো অবিবাহিত ছিল, এখন কেমন সবগুলোর ঘরে এক একজন বইয়ের প্রদীপ চলেছে। আহা, কি চমৎকার না! সকলের ঘর এখন পরিপূর্ণ। এখন একখানা নাতিপুতি হলেই সম্পূর্ণ। ভাবলেই মনের আনন্দেরা ঝিলমিল করে পাখা মেলে। বিরাজমান নীরবতা ভেঙে সৃজন আওয়াজ তুলল। নিস্তব্ধ সুজন কেউ কোনো জবাব দিল না। মাহিন ওদের খোঁচা দিল। মনের ব্রত পালন করছিস নাকি তোরা? বুঝলাম না। সৃজনের কথায় নিস্তব্ধ জবাব দিল, ওর বিষয়ে কথা বলতে চাইছি না। আমার বোনকে একা রেখে এসে এখানে কি করছিস তুই? নিস্তব্ধর কথায় মাহিন থতমত খেল। যা বাবা, এখন আবার এই ব্যাটা আমার পিছে কেন পড়লো? মাহিন মেঘি হেসে প্রত্যুত্তর করল, কে যে বলিস, তোর বোন কি একা আছে নাকি? তার সঙ্গে মা, পারুল সবাই আছে। হুম, তাদের থেকে এখন ওর তোকে বেশি প্রয়োজন। তাছাড়া মামা ডাক দ্রুত শুনতে চাচ্ছি। ধৈর্যের আর বাদ বাঁধছে না, বুঝলি? যা বাড়িতে যা। মাহিন হতভম্ব চোখে চেয়ে রইল। আর ইউ সিরিয়াস ভাই? সুজন আর সৃজন মিটমিনি করে হাসছে। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, এখানে সিরিয়াস না হওয়ার তো কোনো কারণ দেখছি না। আমার বউ পিচ্ছি হতে পারে, কিন্তু তোর বউ তো পিচ্ছি নয়, তাই না? ভাই, ও তোর বোন হয়, একটু তো থাম। হুম, কোনো থামাথামির নাম নেই। মামা ডাক শুনতে চাই দ্রুত। আমার বোন তোর বউ, সব বাড়িতে যা। মাহিন আর একটা কথারও জবাব দিল না। বন্ধু আমার নিরামিষ থেকে এমন আমিষ হয়েছে, বর্তমানে তার মুখে আর কিছু আটকাচ্ছে না। তাসি বোন, তুই কি যেতে করলি? তার ফল এখন আমাদের ভুগতে হচ্ছে। আরে জীবন! সুজন বলে উঠল, হ্যাঁ তাই তো, তার সঙ্গে না হয় আমরা একটু মামা চাচা ডাক শুনে ফেললাম। কি বলিস সিজান? ক্ষতি নেই তো, সিজনের মেয়ের থেকে তো শুনছি, আর একটা থেকে না হয় শুনলাম। মাহিন সুযোগ পেয়ে সুজনের কাঁধে শক্ত করে চেপে ধরে তির্যক কণ্ঠে বলল, হ্যাঁ তাই তো, তাই তো, একদম ঠিক বলেছো বন্ধু। তবে তুমিও ফিল্ডে নেমে পড়ো, কেমন? তুমি শুধু একা কেন? তুমি শুধু একা কেন মামা চাচা ডাক শুনবে? হ্যাঁ, আমাদেরও তো একটু শোনাও, আমরা একটু শুনি। সঙ্গে নিজে একটু বাবা ডাক শোনো। কি বলিস তোরা? নিস্তব্ধ আর সৃজন শয়তানি হেসে দিয়ে বলল। সুজন শুষ্ক ঢোক গিলল। আশার কাছে পৌঁছাবে কি করে সে? এখন পর্যন্ত ঠোঁটে একটু চুমু খাওয়ার সুযোগটা পেল না। হ্যাঁ, আর তোর বাবা ডাক, সে ডাক বোধহয় শোনার অপেক্ষা করতে করতে তার বোধহয় বছর পেরিয়ে যাবে, নাকি ওপরওয়ালা তার জন্য অন্য কোনো ব্যবস্থা করে রেখেছে কে জানে। কথার মাঝেই সুজনের ফোনে কল এসেছে, আশার ফোন। সুজন দূরে যেতে নিতেই মাহিন তার হাত টেনে ধরে বসিয়ে দিল। শুধু তাকে পচানো, এবার সে পচাবে। আহা, কোথায় যাচ্ছ চাদু? এদিকে এসো, এখানে বসে কথা বলো। আচ্ছা, এই যে আমরা গানে হাত দিচ্ছি, দেখো। বন্ধুদের দিকে সুজন করুণ চোখে চেয়ে ফোন রিসিভ করলো। কোথায় আছেন? কখন আসবেন? ও পাশে আসার কথার জবাবে সুজন প্রত্যুত্তর করলো, একটু পরে। কেন? মাহিনুর কানে ফিসফিস করে বলল, বুঝছো না কেন বন্ধু? বউ বাড়িতে ফোন করে কেন ডাকে, বুঝছো না? চেপে চুপে প্রেম ভালোবাসে দেখাতে, বুঝলা? সুজন চোখ গরম করে চাইলো। মাহিন মুখে হাত দিল। আশা জবাব দিল, আসার সময় মায়ের জন্য একটু সাবুদানা কিনে নিয়ে আসতে পারবেন? কাল আমার ক্লাস নেই, আমি বের হতে পারবো না। তাছাড়া এত কষ্ট করার কি দরকার বলুন? তার জন্য তো আপনি আসেনি। বলেই আশা হাসলো। আচ্ছা, আনবো। বলেই সুজন কোনো রকমে তড়িঘড়ি করে ফোনটা কাটলো। উফ, বচাবে
বন্ধুদের সামনে তার প্রেস্টিজ এখনই পাঞ্চার করে দিচ্ছিল। ফোন এভাবে কেউ বলে? মাহিন আর সৃজন ড্যাব ড্যাব করে সুজনের দিকে চেয়ে আছে। নিস্তব্ধের এদিকে মন নেই। সে ফোনে কাউকে মেসেজ করতে ব্যস্ত। তার মুখে ফুটে উঠেছে ক্ষণে ক্ষণে এক টুকরো সুখের হাসি। সৃজন তাকে ধাক্কা দিল, শুধালো, আরে বেটা কি করছিস ফোনে বলতো? আমাদের সুজন বাবুকে দেখ, বেটা মনে হয় বউয়ের কাছে বিড়াল সেজে আছে। আর ধরতে আমরা মামা ডাক শুনবো তো? নিস্তব্ধ মুচকি হেসে কথার প্রতিউত্তর করলো, সুজন বউয়ের কাছে বিড়াল সেজে আছে, তুই কেমন করে জানলি? আর তাছাড়া যদি হয়েও থাকে তবে ঘরের গিন্নির কাছে সামান্য মাথা নত করা দোষের কোনো কাজ নয়। ঘরটাকে সামলে রাখে তো সেই, সঙ্গে আমাদের কত খেয়াল রাখে। স্বামী স্ত্রীর মাঝে ভয় ডরের সম্পর্ক কেন করে উঠবে বলতো? বরং তাদের মাঝে বজায় থাকা উচিত বন্ধুত্বের সম্পর্ক। আবার শুধু বন্ধুত্ব হলেও সম্পর্কটা পরিপূর্ণ হবে না, সঙ্গে দরকার একে অপরকে সম্মান করা, বিশ্বাস করা। তোর মাঝে এগুলো যখন চলে আসবে দেখবি ভালোবাসা তখন এমনিতেই চলে আসবে। তখন একটা কেন, হাজারটা বাচ্চা কাচ্চা হবে, ঘরে রাখারই জায়গা হবে না। এই আমাকেই দেখ না, তাসফিকে প্রথম থেকেই ভালোবেসে বসে আছি, কিন্তু নিজের ইগোর জন্য সেটা বুঝতে কতটা সময় লেগে গেল, কত অঘটনের কাহিনীর সম্মুখীন হতে হলো। এই জন্যই বলে, ইগো তুমি বাইরে দেখাও বেটা, ঘরের গিন্নির কাছে গিয়ে মোটেও তা দেখিও না, কারণ দিন শেষে তার নিরেই তোমার ফিরতে হবে। তার কোলে বা বক্ষ মাঝে মাথা রেখেই তোমার শান্তির ঘুম ঘুমাতে হবে। বউ, মা কিংবা বোন, এদের কাছে নিজেদের ইগোকে রাখো 10 হাত দূরে। গম্ভীরতা যতটুকু প্রয়োজন ততটুকু করো। সৃজন, মাহিন, সুজন নিস্তব্ধর কথা শেষে চারজনই মুচকি হাসল। নিস্তব্ধর কথার জব্বার চাচার হৃদয়ও শীতল হলো। নিস্তব্ধর প্রতি তার হৃদয় আবারও আপ্লুত হলো। এই জন্যই তো এই ছেলেটাকে তার বেশি ভালো লাগে, কি সুন্দর করে গুছিয়ে কথা বলে। নিস্তব্ধ ওসমান ভিলায় পৌঁছে নিজের রুমে প্রবেশ করতেই তাসফি দৌড়ে এসে নিস্তব্ধর গলা জড়িয়ে ধরল, আদুরে স্বরে বলল, এত দেরি করলেন কেন? কখন মেসেজ দিয়েছি? কথা বলতে বলতেই দেরি হয়ে গেল বাবা। তাসফি নিস্তব্ধর মুখের কাছে নাক নিয়ে গন্ধ শুকতে শুকতে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধালো, এই, আপনি স্মোক করেছেন তাই না? নিস্তব্ধ শুষ্ক ঢোক গেল। এই রে, বউ তার ধরে ফেলেছে। নিস্তব্ধ লোকালো না, সত্যিটাই স্বীকার করলো। এই মানুষের থেকে কথা লুকানো মানেই ঝামেলা। বরং সত্যিটা বললে কিছুক্ষণ হম্বিতম্বি করলেও পরক্ষণে একটু আদরেই গলে জল হয়ে যায়, বরং লুকালেই রেগে লাল হয়ে যায়। বিশ্বাস করো জান, একটা খেয়েছি মাত্র। আচ্ছা তুমি বলো, আমি কি স্মোক করি? মাঝে মাঝে তো মাত্র। নিস্তব্ধ টুক করে তাসফির এগিয়ে রাখা ঠোঁটে চুমু খেল। তাসফি বিরক্তিকর স্বরে বলল, ইয়াক, ছি! যান, ব্রাশ করে আসুন। খাইসটা লোক, ফ্রেশ হয়ে আসুন। ডাক্তার মানুষ যে এতটা পিশাচ হয় আমি আগে জানতাম না। নিস্তব্ধ তাসফিকে কোলে তুলতে তুলতে ফিসফিস করে শুধালো, তা তো হবে না সুইট হার্ট, এবারে এই খাইস্টা লোকের মাঝে আপনি নিজেকে বিলীন করবেন। তাসফি আটকে উঠল। এই না, শুনুন, সম্ভব নয় এখন। শুনুন, হবে না, কিছুতেই সম্ভব নয়। আপনাকে আমার কিছু বলার আছে, তাই তো দ্রুত আসতে বললাম। নিস্তব্ধ প্রেয়সীর ভয়ার্তক মুখের পানে ভ্রু কুচকে চাইল। তাসফিকে খাটে বসে সে ফ্লোরে হাঁটু কেড়ে বসল। কি ব্যাপার বলো তো, শরীর খারাপ তোমার? তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ চোখে মুখে হাতে ঠেকিয়ে দেখল। এই জ্বর টর এলো নাকি? তাসফি তাও মাথা নাড়ল। নিস্তব্ধ এবারে রেগে গেল। আরে বাবা, তবে বলবে তো কি হয়েছে, এভাবে ভাবনায় রাখতে ভাল লাগে? তাসফি ছোট বাচ্চাদের মতো লজ্জায় দু হাতে মুখ ঢাকলো। নিস্তব্ধ জোর করে তার মুখ থেকে টেনে হাত সরালো। হা, কি মুশকিল! আপনি কি এখন আমায় ঠিক মতো একটু লজ্জা পেতেও দেবেন না? নিস্তব্ধ শুষ্ক ঢোক গিলল। বইয়ের মতিগতি তার ঠিক লাগছে না। অজানা আশঙ্কার উত্তেজনায় তার বুক সামান্য কাঁপছে বোধ হয়। না, আগে আমি সবটা ক্লিয়ার করে বলো, তারপর লজ্জা পেও। ধুর, আপনি বুঝতে পারছেন না। কয়দিন পর মা হলে তো এত লজ্জা পেতে পারবো না, এখন একটু পেয়ে রাখি। বলেই তাসফি জিপায় কামড় দিল। নিস্তব্ধর মাথায় যেন বজ্রপাত হলো। মন চাইছে ইহা সত্য না হোক। থতমত খেয়ে বলল, মানে কি বলছো? মাথা ঠিক আছে? তাসফি মুচকি হেসে নিস্তব্ধর কাজ জড়িয়ে তার কানে
কানে ধীরে ধীরে সুরে শুধালো, ডাক্তার সাহেব, আপনার কার্বন কপি আসতে চলেছে। আই এম প্রেগনেন্ট। আর ইউ রেডি মিস্টার হাজব্যান্ড? নিস্তব্ধ কানে যেন